আসসালামু আলাইকুম। আজকের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম। আজ আমাদের সঙ্গে আছেন লেখক ও চিকিৎসক কামরুজ্জামান নাবিল, যিনি নিজের বাস্তব অভিজ্ঞতার আলোকে লিখেছেন অনুপ্রেরণামূলক বই ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প। এই বইয়ে তিনি তুলে ধরেছেন কিভাবে এক ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন বাস্তবতার দেশে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে মেডিকেল শিক্ষার অভিজ্ঞতা, সংগ্রাম, সংস্কৃতি, বৈচিত্র্য এবং ব্যক্তিগত রূপান্তরের গল্প এই বইয়ের মূল উপজীব্য। চলুন সরাসরি কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে। প্রথমেই জানতে চাই, ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প। আমি ডক্টর কামরুজ্জামান নাবিল, ইরান থেকে পড়াশোনা করেছি। ডাক্তারি পড়াশোনা শেষ করেছি ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। এখন বাংলাদেশে অবস্থান করছি এবং পড়াশোনা এখনও চালিয়ে যাচ্ছি। প্রথমে আমরা জানবো ইরান থেকে আপনার ডাক্তার হওয়ার গল্পটি আমরা জানতে চাচ্ছি। আসলে আমি 2013 লাস্টের দিকে ইরানে গিয়েছিলাম এবং সেখানে আসলে মূলত পড়াশোনার জন্য গিয়েছিলাম ইরানের গভর্নমেন্ট স্কলারশিপে। তো সেখানে যাওয়ার পর আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে যে আসলে এটি দীর্ঘ সময় ইরানে অবস্থান করার কারণে ইরানের পরিবেশ এবং চারপাশে যে ঘটনাগুলো ঘটেছে সে বিষয়গুলো দেখার সুযোগ হয়েছিল। এবং আমার কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি আসলে এভাবে বলবো যে আসলে ইরানে শুধুমাত্র পড়াশোনার জন্য না গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে মানুষের সাথে মেশা, এই বিষয়গুলো আমি চেষ্টা করেছি। তো ওই হিসাবে আসলে ইরানের যে 7 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে অন্যদেরকে জানানোর জন্য আমার মনে হয় যে আরও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যারা দেখবেন বা ভবিষ্যতে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে কাজ করবেন এবং ইরানে যারা মেডিকেলে পড়াশোনা করতে আগ্রহী তাদের বিষয়টি চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে আসলে একটি বই লেখা দরকার এবং এটি তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার। এই জন্যই আসলে মূলত এই বইটি লেখা। বইটি কি শুধুই আপনার ডাক্তার হয়ে ওঠার ব্যক্তিগত কাহিনী, নাকি ইরানের সংস্কৃতি, ইতিহাস ও সমাজ ব্যবস্থার দিকগুলো এতে উঠে এসেছে? জি, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য। আসলে আমি চেষ্টা করেছি যে আসলে ইরানের যে মেডিকেল পড়াশোনা এবং স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে সেই বিষয়গুলোর পাশাপাশি আমাদের সমাজের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে দেখা যাচ্ছে আমি কোথায় যাচ্ছি বা দেখা যাচ্ছে মানুষের সাথে ব্যবহার কেমন বা ইরানিদের ব্যবহার কেমন বা আমার সাথে যারা পড়াশোনা করেছে তাদের আন্তরিকতা কেমন ছিল বা ইরানের যারা শিক্ষক কমিউনিটি আছে তাদের আন্তরিকতা কেমন ছিল বা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় মানুষগুলো কেমনভাবে হেল্প করেছে বা দেখা যাচ্ছে ইরানে আসলে মূলত 7 বছর থাকার পরে ইরানে প্রথমে আমাদেরকে ফার্সি ভাষা শিখতে হয়েছে। সেই ভাষা শেখার সেই অবস্থায় ইরানিরা আমাদেরকে কেমন সহযোগিতা করেছে, তাদের বলা যায় যে কেমন অবস্থা ছিল। সার্বিকভাবে চেষ্টা করেছে আসলে যে মেডিকেল পড়াশোনা, স্বাস্থ্য ব্যবস্থা এবং অন্যান্য যে আমার চোখের সামনে 7 বছরের পড়াশোনার পাশাপাশি যে বিষয়গুলো চোখে পড়েছে সেই বিষয়গুলো আসলে মূলত চেষ্টা করেছি এখানে তুলে ধরার জন্য। বইটি কি আত্মজীবনীমূলক নাকি ভবিষ্যতে মেডিকেল শিক্ষার্থীদের জন্য একটি গাইডলাইন হিসেবেও কাজ করবে? এখানে যে 7 বছর পড়াশোনা করেছি সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে অল র্যাঙ্কিংয়ে ইরানের যে মেডিকেল বিশ্ববিদ্যালয় এটা অল র্যাঙ্কিংয়ের অনেক এগিয়ে ছিল এবং সেইখানকার পড়ার মান বাংলাদেশের তুলনামূলকভাবে বলা যায় যে অনেক উন্নত। এবং 1979 সালের ইসলামী বিপ্লবের পরে আমরা দেখেছি যে ইমাম খামেনি রহমতুল্লাহ যিনি শাহাদাত বরণ করেছেন উনি কিন্তু বাংলাদেশের চিকিৎসকদেরকে ইরানে নিয়ে গেছিলেন। তো সেইখানে নিয়ে যেয়ে ইরানের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করেছেন এবং সেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করার পরে এখন কিন্তু তাদের বলা যায় যে ইরানের স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নতি করেছে। তো আমি চেষ্টা করেছি আসলে যে ওইখানকার যে স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে উন্নতি হলো এবং বাংলাদেশি কোনো শিক্ষার্থী যদি মনে করে যে সেখানে পড়াশোনা করবে তো সার্বিকভাবে চেষ্টা করেছি আসলে সবার জন্য, মানে দেশের বাইরে মেডিকেল পড়াশোনা যদি কেউ করতে যায় তাহলে সেক্ষেত্রে স্কলারশিপ কীভাবে পেতে পারে, ইরানে যদি চয়েসে তাদের প্রথম লিস্টে থাকে তারা কিভাবে যেতে পারে। তো সেই বিষয়গুলো আসলে পথ নির্দেশিকা হিসাবে আমার কাছে মনে হয়েছে যে কাজে লাগবে বলে আমার কাছে মনে হয়। ইরানে পড়াশোনা করতে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নিলেন? ইরান আসলে আমার বাংলাদেশে মেডিকেল পড়াশোনার পরীক্ষা দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে আসলে যে ইরান একটি আলাদা একটি দেশ এবং সেখানকার কালচার এবং ইরানের প্রতি একটা ভালো লাগা কাজ করেছে সবসময়। তো সেই অবস্থা থেকে আমার কাছে মনে হচ্ছে যদি ইরানের মতো জায়গায় আমার একটা পড়াশোনার সুযোগ হয় তাহলে দেখা যাচ্ছে কাছ থেকে তাদের ইসলামী বিপ্লব এবং তাদের যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি বা ইসলামী বিপ্লবের পরবর্তী সময় যে উন্নতিগুলো হয়েছে সেগুলো কাছ থেকে দেখার সুযোগ হবে। তো এই কারণে আসলে মূলত ইরান গভর্নমেন্ট যখন আমাকে এই স্কলারশিপ দিল বা গ্রান্ট করলো তখন আমার কাছে মনে হয়েছে যে এই সুযোগটা আমার লুফে নেওয়া উচিত। তো সেই হিসাবে আসলে আমার কাছে ইরান মানে চয়েস রেখেছিলাম বা সিদ্ধান্ত নিয়েছিলাম। বর্তমানে ইরান বিভিন্ন রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের বর্তমান অস্থির পরিস্থিতিতে আপনার বন্ধু ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবস্থা কেমন, এই প্রসঙ্গে জানতে চাই। জি, ধন্যবাদ। আসলে এটা একটি উদ্বেগজনক বিষয় যেমনটি বলছিলাম আপনাকে। তো ইরানে আমার যারা বন্ধু রয়েছে তাদেরকে মানে বলা যায় যে যুদ্ধ শুরুর আগে অনেকজনের সাথে কথা হয়েছিল এবং পরবর্তীতে নিটের সীমাবদ্ধতার কারণে দেখা যাচ্ছে তাদের সাথে আমি কানেক্ট করতে পারিনি
এবং তারা দেখা যাচ্ছে যে আমি যখন পড়াশোনা করেছি সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং বিভিন্ন শহরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইরানে যেহেতু হামলা হচ্ছে, বিশেষ করে তেহরান সহ ইস্পাহান এবং বড় বড় যে শহরগুলো রয়েছে সেই জায়গাগুলোতে বেশি বেশি হামলা হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে তাদের সার্বিক অবস্থা যদি বলি, যে আমি জয়জনের সাথে কথা হয়েছে, আলহামদুলিল্লাহ তারা ভালো আছে, কিন্তু আসলে তারা একটা অনিশ্চয়তার মাঝে সময় পার করছে যে কখন তাদের উপর হামলা হয়, তাদের পরিবারের উপর হামলা হয়। এবং দেখা যাচ্ছে যে যেহেতু ইসরায়েল এবং আমেরিকা আসলে নির্দিষ্ট কোথাও হামলা করছে না, প্রথম দিকে সামরিক স্থাপনা এবং অফিস আদালতে হামলা করেছিল, যদিও সেটার এখন সীমাবদ্ধতা নেই। তো সেক্ষেত্রে আসলে তারা নিজেদের মাঝে একটা শঙ্কা এবং অস্থিরতা, বা দেখা যাচ্ছে যে নিজেদের মাঝে একটা কঠিন একটি অবস্থা বিরাজ করছে। আপনার বিশ্লেষণে এই সংঘাত কতদিন দীর্ঘ হতে পারে বলে মনে হয়? এখন আমি যেমনটি কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে যুদ্ধটা আসলে মূল ভূখণ্ডে হচ্ছে ইরানের। এর আগে যেহেতু বিভিন্ন জায়গায় প্রক্সি যুদ্ধ হয়েছে, তো সেক্ষেত্রে আসলে ইরান এই যুদ্ধটা কখনোই চায়নি যে লাগানোর জন্য, কিন্তু আসলে ইসরায়েল এবং আমেরিকা হচ্ছে এই যুদ্ধটাকে চাপিয়ে দিয়েছে বলবো। তো সেক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে এখানে যেহেতু ইরানের ভেতরে সরকার পক্ষ এবং সরকার বিরোধীর একটি বিষয় রয়েছে, তো সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যেহেতু এখন আপনার ইসরায়েল এবং আমেরিকা হামলা করেছে, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইসলামিক যে রেভলিউশন বা অর্থাৎ ইসলামী বিপ্লবে যারা আছে তাদেরকে সরিয়ে দিয়ে একটি নতুন বলা যায় নেতৃত্বে নিয়ে আসা। তো সেক্ষেত্রে এই অবস্থায় যদি তারা নিয়ে আসতে চায়, তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবে যে ভিতরে অন্তর্কন্দল বা দুই পক্ষের মাঝে একটি ঝামেলা তৈরি করা, এটা একটা গৃহযুদ্ধের মতো একটা অবস্থা তৈরি হতে পারে। আর যদি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যায়, তাহলে আমার কাছে মনে হয় যে একটি দীর্ঘ সময় যুদ্ধ অবস্থা বিরাজ করতে পারে। ইরানের নতুন সর্বোচ্চ নেতার বিষয়ে আপনার মতামত কি? ভবিষ্যতে কি রেজা পাহলভি এর নেতৃত্বে পাহলভি পরিবারের পুনরাগমনের কোনো সম্ভাবনা দেখছেন? ইরানে তো আসলে যে নতুন যে নেতা নির্বাচন হয়, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, এবং এখানে দেখাচ্ছে কয়েকটা জায়গার মতামত নিয়ে তারপরে এই নতুন নেতৃত্বে যিনি আসছে অর্থাৎ ওনার ছেলে। তো সেক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে উনি যিনি আসছে উনি আমার মনে হয় ইমাম খামেনির চেয়েতেও কঠোর হবে বলে আমার কাছে মনে হয়। তারপরে এখানে একটি বাধ্যবাধকতা থাকে যে আসলে ইরানের অর্থনৈতিক অবস্থা একটা মন্দা অবস্থা বিরাজ করছে, এবং ইরানের একটি জনগণ আছে, একটি অংশ রয়েছে যারা ইসলামী বিপ্লবকে পছন্দ করে না, এবং ইসলামী বিপ্লবকে পছন্দ না করার কারণে তারা চেষ্টা করে যে আসলে ইরানকে কিভাবে দমিয়ে রাখা যায়। তো এই হিসাবে এবং পশ্চিমা বিশ্বের সাথে তাদের একটা সম্পর্ক সৃষ্টি করে চেষ্টা করে যে তারা আসলে নিজেদের অর্থনৈতিক অবস্থাকে টিকে রাখার জন্য। তো এখন যাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, তো উনি আসলে কতটুকু নমনীয়তা ভাব দেখাবেন পশ্চিমা বিশ্বের সাথে, বিশেষ করে সেটা আসলে একটা বড় কঠিন প্রশ্ন, এবং দীর্ঘ সময় এটির উত্তর আমরা পাবো। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে ইরান যে অবস্থায় ছিল, আমার কাছে মনে হয় যে কঠোর অবস্থান থেকে পিছিয়ে হটবে না। আমার কাছে মনে হয় যেহেতু আসলে যে যুদ্ধটা ইরানকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং ইরানের যে শাহাদাতের সংখ্যা, নিহতের সংখ্যা যেভাবে বাড়ছে, আমার কাছে মনে হয় যে নতুন যে নেতৃত্বে আসছে উনি হয়তোবা এই জিনিসটাকে কঠোরভাবে দমন করবে, আমার কাছে মনে হয়। রাজনৈতিক আলোচনা থেকে একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি। ইরানে পড়াশোনার সময় এমন কোনো ঘটনা কি আছে যা আপনার জীবন দৃষ্টিকে বদলে দিয়েছে? ইরানের যদি শুরুর কথা বলি, সেখানে আসলে আমার কাছে একটা মানে ভালো একটি এবং নিজের মাঝে বলা যায় যে একটি সুন্দর ঘটনা ঘটেছিল। সেটি হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় তখন ভাষা শিখি, ফার্সি ভাষা শিখি। তো সেখানে একটি প্রতিযোগিতা হয়েছিল 40টি দেশের শিক্ষার্থীদের মাঝে। তো সেখানে প্রতিযোগিতায় বক্তৃতা প্রতিযোগিতা ছিল নিজের দেশের পরিবেশ নিয়ে। তো সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম আমরা 40টা দেশের শিক্ষার্থী। তো পরবর্তীতে তার 1.5 মাস পরে হঠাৎ করে একটি ফোন কল আসে, তারপর বলে যে আসলে এই প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছি। তো সেই প্রতিযোগিতায় শোনার পরে আমি আসলে নিজেকে অভিভূত হয়েছিলাম যে আসলে একজন বিদেশি হিসাবে আসলে এই পুরস্কারটা পাওয়া। তারপরে পরবর্তীতে আমি এতটাই কনফিউজ ছিলাম যে আসলে এই পুরস্কারটা আমি আসলে পেয়েছি কিনা। তো পরবর্তীতে আসলে ওইখানে রেডিও তেহরান বাংলা নামে একটা ছিল বাংলাদেশ সাংবাদিকদের জন্য। তো সেখানে আমি কল করে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে যিনি আমাকে ফোন করেছিল আসলে এরকম কেউ আছে কিনা ওই নামের। তো উনি বলেছেন যে হ্যাঁ এটা আছে। তো পরবর্তীতে আমি যে সেই ক্রেজটা এবং সেখানে একটি গিফট ছিল, সেই গিফটটা নিয়েছিলাম। তো আমার কাছে এটি একটি স্মরণীয় ঘটনা, ইরানে যাওয়ার পরে এটি আমার একটা স্মরণীয় ঘটনা ছিল, এবং এখনও আমার কাছে মনে পড়ে যে আসলে ইরানের এই স্মরণীয় ঘটনা। এবং আপনারা জানেন যে গত 2 দিন আগে কিন্তু সেখানে হামলা হয়েছে। তো সেক্ষেত্রে আসলে সেই ভবনে আমি সেই ভবনের সামনে নিয়ে যে পুরস্কার গ্রহণ করেছিলাম সেখানে কিন্তু হামলা হয়েছে। তো আসলে এটা একটা স্মৃতির বলা যায়, স্মৃতির জায়গায় একটা মানে নিজেকে খারাপ লাগে যে আসলে ইরানের কোন অবস্থার দিকে যাচ্ছে এবং ইরানের পরিস্থিতি কোন দিকে যাবে। পাঠকদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? পাঠকদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে আপনারা দেখেছেন যে 21শে বইমেলা এবার একটু কঠিন সময়ে আসছে মাহে রমজানের মাঝে, টাইমিংটা একটু তারপর আমার কাছে মনে হয় যে ভালো বই
বইগুলো আছে। এবং আপনারা আমার বইয়ের কথাই যদি বলি যে ইরানকে যদি ভালোবাসেন বা দেখা যাচ্ছে ইরানের মেডিকেল পড়াশোনা করতে চান বা আপনাদের পরিবারে কেউ পড়াশোনা করতে চায় বা ইরানের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে জানতে আগ্রহী বা ইরানের ইসলামী বিপ্লব নিয়ে জানতে আগ্রহী বা ইসলামী বিপ্লবের পরে কতটা উন্নতি হয়েছে স্বাস্থ্য ব্যবস্থায় সেই বিষয়গুলো নিয়ে যদি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ইরান থেকে ডাক্তার হওয়ার পথে এই বইটি কিনবেন এবং পাশাপাশি অন্যান্য বই যেগুলো আপনাদের ভালো লাগবে সেই বইগুলো কেনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আজকের আলোচনায় আমরা দেখলাম স্বপ্ন যদি বড় হয় তাহলে সীমান্ত কোনো বাধা নয়। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং লক্ষ্য স্থির রাখার মানসিকতা একজন মানুষকে ভিনদেশেও সফল করে তুলতে পারে। কামরুজ্জামান নাবিলের জীবন গল্প আমাদের শেখায় সংগ্রামী সাফল্যের সোপান। আমাদের অতিথিকে আন্তরিক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাদের চ্যানেলের জন্য শুভকামনা করছি এবং আপনাদের আমার সাথে যোগাযোগ করে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি যে আপনাদের যে যাত্রা সেই যাত্রা শুভ হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক পর্বে। সাথে ছিলাম আমি ইকরামুল হাসান রোহানি, গ্রিন লিফ বিডি, ঢাকা।